অপ্রিয় সত্য হলেও এটা বলতে হবে, বিএনপির উপরে তারেক রহমানের আদৌ কন্ট্রোল আছে কিনা এটা ওনাকেই বলতে হবে। তখনই আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চাবেন, দিল্লির দাসত্ব মেনে নেবেন, তখন তারেক রহমান বলেন আর এই বিএনপি এক না, এবং সেজন্য আমি এর বিরোধিতা করব, করে যাব এবং চিৎকার করে বলে যাবো তারেক রহমান ভারতের আধিপত্যবাদের সমর্থন করেন। আমার কথা হচ্ছে শাহরিয়ার ভাই সুন্দর করে গলা উঁচু করে কথা বলতে পারেন না। অসুস্থ বললেন কেন ভাই? না আপনি আবার না অসুস্থ বললেন না, এমন কোন কথা বলবেন না, তাহলে তো বিএনপি অসুস্থ। অধ্যাপক গোলাম আজমই একমাত্র লোক, যখন জামাত ইসলাম সবাই তাকে জামাত ইসলাম পাকিস্তানের আমির বানাতে চায়, তিনি সিন্ধ থেকে করাচি পর্যন্ত সমস্ত জায়গায় মিটিং এ যা বলছে এটা আমার দেশ না, আমাকে আমির বানায় না, কারণ আমি বাংলাদেশে ফিরে যাবো। পজিটিভ দিক কি উনি জানেন যে ওনার যে বট ফোর্স আছে, বাহিনী আছে, এইসব আমার কোনো বট ফোর্স নাই ভাই, এইসব কথাবার্তা ওনারা পছন্দ করবে। না বট ফোর্স এটা সত্য কথা। আপনি আজমি সাহেবকে ডাকেন এখানে, ডেকে তার সন্তানের কাছ থেকে শুনেন। আমি চ্যালেঞ্জ দিলাম যে আজমি সাহেব না, ওনার যে পাসপোর্টটা ছিল সে পাসপোর্টটা তো কোর্টে সারেন্ডার করা আছে, পাসপোর্টের পাতাগুলো দেখেন যে আমি যা যা বললাম তার সাথে ঠিক আছে কিনা। যদি না থাকে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ডু দ্য মানি সুট আমার বিরুদ্ধে, তাহলে একটা বিশাল টাকাও পেয়ে যাবেন। ভাষা আন্দোলনের নেতা উনি, তো ভাষা আন্দোলনের নেতা কিনা, ভাষা সৈনিক কিনা, আরে উনি ভাষা সৈনিক কিনা, মা বোনের ইজ্জত সে কোনটা আপনি কথা বলতেই পারেন না, কিভাবে বলতেন আপনি? আইন না হলে একটা বলতে, হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, তারা দিয়েই তো হয়েছে। এইবারে একটা জিনিস বলে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে, শেখ হাসিনাকে দিছে বলে 17 দিনের মাথায় তিনি শহীদ হয়েছেন, এবং আখাউড়াতে শেখ হাসিনা পালায় যাওয়ার সময় ধরা পড়ছেন। দিস দ্য ডিফারেন্স বিটুইন জামাত ইসলাম এন্ড আওয়ামী লীগ। কেন মনে হচ্ছে তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কারণ আওয়ামী লীগ নির্বাচন করার কথা বলতেছেন, আপনি এটাই দিছেন। জামাতের আমির যদি কথা বলে থাকে ভাই, আমি আজকে আমি শুনিনি, আপনি দায়িত্ব নিয়ে বলছেন না, আপনি জামাতের আমিরের বক্তব্য শুনেন না। না আমি কথা শুনবো না, কারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী যুদ্ধ করেনি, তা বলে আমি বলবো না করোনা নিয়ে থেকে যাবো না। এই মুজিববাদ হচ্ছে করোনা ভাইরাস, আধিপত্যবাদ মেনে নিছে কোনদিন বেগম খালেদা জিয়া? মানে নাইনি। আমাকে কেন মুখে চিল্লাতে করতে হবে যে আমি ভারতের আধিপত্যের বিরোধী, এবং বলতে হবে আমরা ভারতের সাথে আলোচনা করে ফেনীর বাদ তৈরি করব? আমি আমার কাজের মধ্য দিয়ে প্রমাণ করব আমি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। আপনার ফরেন পলিসিতে দীর্ঘদিন মিত্র হয়ে থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রয়োজনে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু সেটি আমরা প্রথমে দেখলাম একটু একটু করে কথার বিদ্ধ করা একে অপরকে, এরপরে সেটি সংঘাত সংঘর্ষে এবং সর্বশেষ প্রাণহানিও ঘটতে দেখলাম। এটি এড়ানো যেত কিনা? রাজনৈতিক দলগুলোরও কখনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। আজকে যেটা দেখা হচ্ছে, দেখেন যদি একটু পিছনে ফিরে তাকান, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী দুইটা জায়গাতে তারা সব সময় কি ছিল, তাদের আদর্শিক মিল ছিল। সে আদর্শিক মিলটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দুইজনা কখনো ইসলাম বিরোধী কোনো আইন বা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপকে কখনো সমর্থন করেননি। আর একটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। সো এই দুইটা জায়গাতে, বেসিক জায়গাতে এই দুইটা দলের সবসময় কি ছিল, একটা মিল ছিল। আবার দেখেন এনারা যেমন বাংলাদেশ জামাত ইসলাম 84 সালে বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার, সেইখানে কি করা হলো, 86 সালে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এরশাদের আন্ডারে ক্ষমতা মানে ভোটে নির্বাচনে গেল, এবং সেখানে এরশাদ সাহেব 151টার মতো আসন পাইলো, 51 বা 53টা আসন পাইলো, কিন্তু বিএনপি সেখানে যায়নি। 88 সালে কেউ গেল না। 90 সালে 3 দলীয় জোট হলো, 3 দলীয় জোটের ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা হলো। আবার 96 সালে দেখেন সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আন্দোলন করা হলো, সেটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে গেল। আবার 2004 সালে কিন্তু কি হলো, যে 2001 সালে এই 4 দলীয় জোটের আন্ডারে বিএনপি এবং জামাত মিলে কিন্তু নির্বাচন করলো এবং ক্ষমতায় গেলেন। 2018 সালের কথা ধরেন, 2018 সালে জামাত ভোট বয়কট করলো, কিন্তু 2018 সালে বিএনপির 90 ভাগ জামাতের প্রার্থীরাও তো ওই সময় ধানের শীষ নিয়ে নির্বাচনে বলতেছি আপনাকে 18 সালে নির্বাচনের কথাই বলতেছি, যে ওখানে তো 4 দল নিয়ে নির্বাচনে গেল, যে জামাত বয়কট করলো ভোটের দিন সকালবেলা, এবং 90 ভাগ ক্যান্ডিডেট বয়কট করলো, এবং এই কথা তখন মহাসচিব নিজেও বললো এটা রাতের ভোট হয়ে গেছে 2018 সালে। তারপরও জামাত কিন্তু আর কোনো জায়গায় গেলেন না, বিএনপি কিন্তু কয়েকজন সংসদ সদস্য নিলেন এবং মহিলা সংসদ সদস্য নিলেন।
সো এই উদাহরণগুলো এই কারণে দিলাম যে প্রতিটা দলের নিজস্ব কিছু আইডিওলজি থাকবে এবং সেই আইডিওলজিতে বিশেষ একটা জায়গাতে ফান্ডামেন্টালি তারা সবসময় এক থাকে। আজকে এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে এই দুইটা দল আজকে যেটাকে ধারণ করে এগিয়ে যাওয়া উচিত, মানে এই কথা মানে অপ্রিয় সত্য হলেও এটা বলতে হবে যে ভোটের মাঠে ভোটকে আকৃষ্ট করতে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত এবং এই অনাকাঙ্ক্ষিত জায়গাটাতে আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা সৃষ্টি হতো না। আজকে চেয়ারে বসাবসি নিয়ে বা যে ধরনের কথাগুলো আসতেছে এই ধরনের কথাগুলো ভোট ব্যাংকে আকৃষ্ট করার জন্য, যেখানে দুই দলই বলতেছে জাতীয় সরকার গঠন করবে, সেখানে মনে হয় এই ধরনের কথা বলে একটা বিভ্রান্ত করার সুযোগ নেই। একটু যুক্ত করি যে আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া জীবিত থাকলে এটা হতো না, কিন্তু তার জীবদ্দশায় আমরা দেখেছি এই যে কটুবাক্য বিনিময় বা বাকযুদ্ধ এটি আরো আগে শুরু হয়েছে, 5 আগস্টের পরপরই শুরু হয়েছে। আমি যদি উল্লেখ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যে তারেক রহমানকে নিয়ে বাজে স্লোগান দিল, এটা মানে তারপরে কিন্তু জামাতও মূল দল হিসেবে ওই ঘটনার কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা এখনো জানি না। তো এতে উস্কে যায় কিনা দ্বন্দ্বটা? আপনাকে একটা জিনিস বলি, প্রথম কথা হচ্ছে শিবির জামাত ইসলামের কোনো অঙ্গ সংগঠন না, ছাত্র সংগঠন না। না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। দেখেন শিবিরের যারা সভাপতি ছিল তারা বহুজনই জামাত ইসলাম করে না এবং জামাত ইসলামের বিএনপি থেকে অনেকে বের হয়ে অন্য জায়গায় যায়। না, গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এগুলো সবই হচ্ছে অঙ্গ সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামের এই জায়গায় হচ্ছে একটা ডিফারেন্স। ছাত্র শিবির কখনোই বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন। সম্পর্কটা কি? আচ্ছা, ছাত্র শিবির ছাত্রদের সংগঠন, জামাত ইসলাম আলাদা। জামাত ইসলাম আর ছাত্র শিবিরের কোনো সম্পর্ক কোনো জায়গায় গঠনতন্ত্র থেকে শুরু করে কোনো জায়গায় নাই। আমাদের এখানে আদর্শিক একটা মিল আছে। এই ছাত্ররা কোরআন ও সুন্নাহর আলোকে তাদের জীবন গঠন করতেছে আর জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ গঠন করতেছে। আপনি এখন ঢাকা ইউনিভার্সিটির যে কথাটা বললেন, এখানে একটা জিনিস বলি। ঢাকা ইউনিভার্সিটি সেদিন কিন্তু ছাত্র দলের কি যে চাঁদাবাজি নিয়ে কিন্তু একটা খুব ডকুমেন্টারি দেখানো হয়েছে, সেটা নিয়ে কিন্তু আমি দেখলাম না কোনো গণমাধ্যমে এ নিয়ে কোনো কথাবার্তা উঠলো। এবং আপনি যেটা বললেন যে ছাত্র শিবির কোথায় কি বলছে আমার জানা নাই, যেটা জানা নাই আমি সেজন্য অনুষ্ঠানের শুরুতে অফলাইনে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি একটু যদি আমাকে বলেন তাহলে আমি হয়তো গুগলে দেখতে পারতাম। যে জিনিস আমি জানি না সে বিষয়ে বলতে পারবো না। আর ছাত্র শিবিরের ইলেকশনের আগে, ডাকসু ইলেকশনের আগে দুই পক্ষ বহু কথাবার্তা বলেছে, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য অনেক কথা বলছে, কিন্তু ছাত্ররা তো তাদের রায় দিয়ে দিছে। যে ছাত্ররা যখন তাদের রায় দিয়েছে ছাত্র শিবিরের পক্ষে, তখন মনে হয় ওই সময় কি কথা বলছে না বলছে সেটা আমূলক। আর বেগম খালেদা জিয়া দেশনেত্রী, সে সবার শুরুটা না দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হলে বেগম খালেদা জিয়াকে সবাই অভিভাবক মেনে তাকে দেখতে যাওয়া, তার জানাজায় শরীক হওয়া, তার প্রতিটা মুহূর্ত সর্বক্ষণিক সবসময় বাংলাদেশ জামাতে ইসলাম সমস্ত মানে কি বলবো তাকে ধারণ করা, আর একটা দলের নেত্রীকে অভিভাবক হিসাবে মানে ধারণ করতে জামাত ইসলাম কোনো কুণ্ঠা বোধ করেনি। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে না, যদি আপনি যেটা যেভাবে বলছেন এইভাবে ওই সময় দেখার কোনো সুযোগ নেই। আজকে যেটা হত্যাকাণ্ড হয়েছে সেটাও দেখেন, সেটা কি যে অতি উৎসাহী হয়ে বিএনপির উপরে তারেক রহমানের আদৌ কন্ট্রোল আছে কিনা এটা ওনাকেই বলতে হবে। আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জামাতের আমির গিয়ে বললেন আমরা আবার একসঙ্গে কাজ করতে চাই। পরবর্তীতে আবার বিভিন্ন তার রাজনৈতিক বক্তব্যে আবার বিএনপির বিরোধিতা, মানে স্বাভাবিকভাবে একটি আলোচনা তৈরি হয়েছে যে জামাত কি যখন বুঝে যে তারা ক্ষমতায় যাচ্ছে তখন বিরোধিতা করে, আবার যখন বুঝে যে বিএনপি এগিয়ে যাচ্ছে তখন মানে আবার এক হতে চায় কিনা। আচ্ছা বলবো তার আগে আপনাকে ধন্যবাদ যে দুইটা জিনিস একটু পরিষ্কার করি। জ্ঞানী মানুষের সাথে বসলে, আর তার মধ্যে আজকে আমি সকালবেলা একদম বই পুস্তক আমার কিছু নেই, ভাইয়ের যখন সবকিছু ডেলিভারি মাথার থেকে হয় আবার অনেক কিছু দেখতে হয়। প্রথম জিনিস হচ্ছে লেজুর ভিত্তির রাজনীতি। লেজুর ভিত্তি মানে হচ্ছে ধরে নেন আদর্শিক ভাবে আপনার মিল থাকবে, আপনার একটা ছাত্র সংগঠন আছে,
দে সাপোজ টু বি ইন্ডিপেন্ডেন্ট, তারা তাদের মতো সবকিছু নিবে। এবং তার সাথে কি হবে না, বড় দল মানে মাদার পার্টি কখনো ওই দলের কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এটা নির্ধারণ করবে না। ওই দলের কোনো কমিটি কখনো মাদার দল ভেঙে দিবে না। জুটি এটা দেয় তাকে বলা হয় লেজুর ভিত্তি। সো আমি আবারও এইটা পরিষ্কার করে বলেছি, বাংলাদেশ জামাত ইসলাম এই 1981 সাল থেকে আজ পর্যন্ত শিবিরের কোনো কমিটি ভেঙে দেওয়া, কোনো কমিটিতে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তা না। শিবির তার অন স্ট্রাকচারে কি করে, নেতা নির্বাচিত করে। সেই জন্য আমি আপনার সঙ্গে বলিনি, আপনার সাথে বলিনি, আমি বলতে দেন, তারপর আপনার বলে দিচ্ছি। আপনি যেটা জানতে চাই কেমন করে হয়, দয়া করে ছাত্র শিবিরের আমি আপনাকে গঠনতন্ত্রটা পাঠিয়ে দেব না। এটা সুন্দর মতো সদস্যদের ভোটে নির্বাচিত হয়। আর তার চেয়েও আরো দাওয়াত দিলাম, এই দলে আসেন, এই দলে এসে জামাত ইসলামে এসে আপনি একটু করেন, করে তারে আপনি দেখতে পাবেন যে আসলে এই দলগুলো চলে কিভাবে এবং ইসলাম কিভাবে চলে। আপনি যেটা বললেন যে গঠনতন্ত্র অনুযায়ী ভোটে নির্বাচিত হয়, কিন্তু এই বছরে যে মাত্র মাস দুয়েক বা তারও কম সময়ে ছাত্র শিবিরের ভোট সিকবাতুল্লাহ রিয়াজ সাদ্দাম জিতলো। এই জেতার কমপক্ষে 2 দিন আগে থেকে ফেসবুকে ঘুরছিল যে সাদ্দাম আর সিকবাতুল্লাহ নেতৃত্বে আসছে। এবার আপনাকে এটাও বলে দিচ্ছি যে আমির জামাত জেতার আগেও এই কথা আসছে। কারণ আমরা যখন আপনি যেমন ধরে নেন, আপনি তারেক রহমান একটা জিনিস ইন্ট্রোডিউস করছে বিএনপিতে, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন। যেটা জামাত ইসলামে ছিল সেটা তারেক রহমান কিন্তু সমস্ত এলাকাতে করছে। ওখানে কিন্তু বোঝা যায় যে এই লোকটা সবচেয়ে বেশি জনপ্রিয় দলের মধ্যে। সো যখন সাদ্দাম সেক্রেটারি ছিল তখন মনে হচ্ছে যে হ্যাঁ এবার সাদ্দাম হতে পারে, সিকবাতুল্লাহ সেক্রেটারি হবে, এটাও যেমন অনেকে ভাবতেছিল, কিন্তু সে তো ভোট দিয়ে মানুষ তাদেরকে জিতা না। সো আমার কথা হলো যে ভোট দিয়ে কে জিতবে না জিতবে সেটা তো আপনি প্রিডিক্ট করলেন, আপনার প্রিডিক্টে মিলে গেল। কিন্তু আমার যেটা লেজুর ভিত্তির কথা বললাম, লেজুর ভিত্তির সাথে এই জায়গায় হচ্ছে ডিফারেন্ট জামাত ইসলাম এবং ছাত্র শিবিরে। জামাত ইসলাম ছাত্র শিবিরের একটা জায়গায় মিল হচ্ছে আদর্শিক মিল। সে আদর্শিক মিল মানে তারা তাদের জীবন গঠন করে কোরআন ও সুন্নাহর আলোকে, আর জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এবার দ্বিতীয় কথাটা বলি, ভাই যে সুন্দর করে রঙিন করে একটা মৃত্যুকে সহজ সরল করলেন, আমার কাছে মনে হয় না এটা এরকম সহজ সরল সমীকরণ। চেয়ারে বসা নিয়ে একটা মানুষকে আপনি পিটিয়ে মেরে ফেলে দিবেন, এটা জাস্টিফাইড আফটার এই আওয়ামী লীগ সে তো নৃশংস, আওয়ামী লীগ মনস্টার। আওয়ামী লীগের সঙ্গে তো আমরা এই দুইটা দলই তো নির্যাতিত নিপীড়িত, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং আমার মনে হয় আমার ভাইও এই নিপীড়ন নির্যাতনের শিকার, তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সো আমরা কিন্তু সবাই হচ্ছে কম বেশি এই একই দিকে। সেখানে আবেগকে নিয়ন্ত্রণ করে, আবেগকে আবার বলতেছে, আবেগকে নিয়ন্ত্রণকে দোষারোপ না করে মানুষের জীবন, সেটা যারই জীবন আমার হোক আর আপনার হোক, উনি তো কারো না কারো সন্তান, কারো না কারো বাবা, কারো না কারো ভাই। সো একটা চেয়ারে বসা নিয়ে যেন এরকম না হয়, আমি আর ওই বিষয়ের মধ্যে যাব না। তবে এতটুকুন বলবো যে দুই দলের এই কাজটা এইরকম নেককারজনক কাজ করলে ইলেকশন অনিশ্চিত হয়ে যাবে। সাফারার দুই দল হবে, সাফারার দুই দল হবে। আর বললেন না 40টার মধ্যে 20টা, আরে ভাই সামনের সিটে যদি 20 জন বসে, আপনি পিছনে যদি বসেন, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর শেষ করে দিই, আপনি আগে আসছেন, আচ্ছা বসে পড়ছেন, আপনি সত্যটা কি? আমি কিন্তু বলতেছি না যে উঠে গেলে কি মহাভারত অশুদ্ধ হতো, 20টা সিট কার পুরোটা লাইনটা ছেড়ে দিলে কি অসুবিধা হতো। মানুষকে একটা জায়গায় সহনশীল হতে হবে। আমি আগে আসছি বলে আমি বসে থাকবো এবং তার জন্য এই সামান্য একটা বসে থাকার জন্য একটা প্রাণ ঝরে যাবে, এটা কি কোনো মানুষত্ব হতে পারে? সেটা জামাতের হোক আর বিএনপির হোক। কিন্তু কথা হলো যে বিএনপি এবং জামাতকে কিন্তু ফ্রন্ট লাইনে এই মুখোমুখি দাঁড় করানোর জন্য অনেকেই দাঁড়ায় আছে এবং এই সুযোগটা কোনোভাবেই দেওয়া যাবে না। যদি শেরপুর এই ঘটনাটিকে আমরা কেস স্টাডি হিসেবে ধরি, তাহলে এইখানে অন্য কাদের মানে চেষ্টা থাকতে পারে? আমি আপনাকে বলি, এই দেশের ইলেকশন চায় নাকে? আপনি শেরপুর, এই শেরপুরের যেটা হলো, আমি যদি এখন বলি, আমি তো নাম ধরে বলে দিতে পারি প্রশাসনের কথা এবং ওখানে প্রশাসনের নির্লিপ্ততা। আপনি গত 15 বছরের প্রশাসনকে, ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতাটা কি জানেন? তার অনেক সফলতা আছে, সবচেয়ে বড় ব্যর্থতা সে প্রশাসনিক সংস্কার করেনি।